Okay, thank you everyone. So this is my second class probably on the Hollow Men and probably fifth or sixth class on Eliot's poetry. As we all know that we have finished off the three stanzas from the Hollow Men. We have already finished off three stanzas from the Hollow Men, and today we will finish the fourth and the fifth stanzas. But before that, let us contemplate a bit, let us look retrospectively a bit on Eliot's poem The Hollow Men. Let us look into the socio-cultural background. অনেকেই ভুলে গেছো, মাঝখানে পুজো গেছে, হলিডেজ গেছে, তো হলো ম্যানের কনটেক্সট আমি একবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। Hollow Men is a 1925 poem by the Nobel laureate poet T.S. Eliot, who changed completely the structure, he completely changed the modern poetry, the modernist poetry in its lock, stock and barrel. Georgian poetry থেকে Victorian poetry থেকে modernist poetry যে language, যে discourse, যে বলার ধরন কোনো কিছুকে, the politics of representation, সব কিছুকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল T.S. Eliot. If you consider my background classes on modernism and T.S. Eliot, you would like to, you will come to know that এলিয়টের লেখা সেই সময়কার আধুনিকতাকে কি ভয়ঙ্করভাবে একটা ফুয়েল দিয়েছিল এবং কি ভয়ঙ্করভাবে ইনফ্লুয়েন্স করেছিল। সো এলিয়টের লেখার মধ্যে ফ্র্যাগমেন্টেশন, আনইউজুয়াল ইমেজারি, এই সমস্ত জিনিসগুলো আমরা এলিয়টের পোয়েমের মধ্যে খুব ভীষণভাবে দেখতে পাই। Hollow Men is a very significant poem because in the year around 1928, Eliot will himself convert himself to Catholicism. নিজে ক্যাথলিক ধর্ম অবলম্বী হবেন বলে নিজেকে কমপ্লিটলি নিজের ধর্মটাকে তিনি পরিবর্তন করবেন। ফলে আমরা অনেকেই আমাদের বলে, সরি I forgot to present the screen, sorry, yes, can you see my screen? Yes, you can, I think, yeah, দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। Yes, I think you can, yeah. So from 1927 is very important because from that year Eliot completely changed himself. Eliot-এর লেখার মধ্যে রিলিজিয়াস ইমেজারি, স্পিরিচুয়াল ইমেজারি অনেক বেশি করে ঢুকতে আরম্ভ করে because of his religious change, because of his conversion into a different religion. Hollow Men is a 1925 poem and it has its own theme as post First World War Europe under the Treaty of the Versailles. We all know that the Treaty of the Versailles has been imposed to the Germans by the American and the Britishers. জার্মানদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল জার্মান এবং জাপানিজদের উপরে এই ট্রেটি অফ দ্য ভার্সাই, বিশেষ করে অন দ্য জার্মান, জোর করে তাদেরকে মানানো হয়েছিল এই অপমানজনক চুক্তি, যার ফলেই কিন্তু পরবর্তীকালে অনেকেই বলে যে রাইজ অফ দ্য অ্যাডল অফ হিটলার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়। সো হোপলেসনেস, religious conversion, redemption, these are all the various themes inextricably interconnected with the Hollow Men. Hollow Men is a poem which has been divided into 5 parts, 5টা অংশে বিভক্ত, টোটাল 98 লাইনের কবিতা, and Eliot's New York Times obituaryতে বলা হয় it's probably one of the most quoted lines from any 20th century poet writing in English. যে কোনো 20th century poet যারা ইংলিশে লিখছে তাদের মধ্যে থেকে সবথেকে বেশি ওয়েল কোটেড লাইন হচ্ছে এই হলো মেন, উই আর দ্য হলো মেন, উই আর দ্য স্টাফ মেন। এই পার্টিকুলার পোয়েমের প্রথম 3টে স্টানজা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন হলো মেন, এদের মধ্যে হয়তো কিছু এই হলো মানে ফাঁপা, কমপ্লিটলি এমটি অ্যান্ড ভ্যাকেন্ট। দে আর ইন অ্যান অটোবায়োগ্রাফিক্যাল অ্যান্ড কনফেসিং টোন, কনফেসিং দেয়ার ওন সাফারিং, কনফেসিং দেয়ার ওন হলোনেস। তাদের ভিতরটা যে সম্পূর্ণ ফাঁপা, তার যে ভিতর ফাঁপা মানুষজন, তাই নিয়ে বলার চেষ্টা করছে। উই আর দ্য হলো মেন, উই আর দ্য স্টাফড মেন, লিনিং টুগেদার, হেডপিস ফিল্ড উইথ স্ট্র অ্যালাস, আওয়ার ড্রাইড ভয়েসেস when we whisper together are quiet and meaningless. আমাদের গলা যখন আমরা একসঙ্গে ফিস করি সত্যি কোয়াইট এবং মিনিংলেস। এর আগে এই কবিতা শুরু হচ্ছে দুটো বিখ্যাত লাইন দিয়ে, নোন অ্যাজ দ্য এপিগ্রাফ। আমি এই নিয়ে বিস্তৃত আলোচনা করেছি আগের লেকচার, যেটা ভুলে গেছো একবার দেখে নিও রেকর্ডিংটা, সেখানে আছে মিস্টার ক্রুজ হি ডেড,
পেনি ফর দ্য ওল্ড গাই। মিস্টার ক্রুজ রেফার করছে জোসেফ কনরাডের লেখা বিখ্যাত উপন্যাসটার নাম কি, দ্য হার্ট অফ ডার্কনেস, যেখানে তিনি একজন কলোনাইজিং মাস্টার। তিনি ঔপনিবেশিকতার জন্য ঔপনিবেশিক ঘাঁটি গাড়বেন বলে কঙ্গোতে গিয়েছিলেন এবং সম্পূর্ণভাবে কঙ্গোতে গিয়ে একটা ঔপনিবেশিক সভ্যতা গড়ে তুলবেন বলে প্রচুর সাধারণ স্লেভদেরকে এক্সপ্লয়েট করেছিলেন। তো এই যে সভ্যতার বাণী কথা প্রচার করে সেখানে যাওয়া এবং হারিয়ে যাওয়া, এটা তো মানে এটাও একটা তো অন্ধকার খারাপ মানুষের লক্ষণ, যে আমি সভ্যতার কথা মুখে আওড়াচ্ছি কিন্তু আসলে আমি যারা স্লেভ ট্রেডে যারা এঙ্গেজড হচ্ছে তাদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছি। তো ফলে তার কথা দিয়ে এই কবিতা শুরু হয়েছে। অ্যান্ড ওল্ড গাই মিনস গাই ফক্স, যে অ্যাকচুয়ালি ব্রিটেনের পার্লামেন্টকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল। সো এই তিনটে প্যারাগ্রাফে এই হলোম্যানদের বিভিন্ন যে বেঁচে থাকার কাহিনী সেটা এলিয়েট বলেছেন। যদি তোমরা মানে উৎসবের আগেই ক্লাসটা নেওয়া হয়েছিল, লাস্ট ক্লাসটা, তো যদি তোমরা এই তিনটে পার্ট মোটামুটি ভুলে গিয়ে থাকো তাহলে একবার আমার রেকর্ডিংটা শুনে নেবে, তাহলে আরো ভালো করে মনে পড়ে যাবে। রেকর্ডিংটা আছে, হলোম্যান পার্ট 1 বলে ইউটিউবে আছে, একবার দেখবে। সো আমি এই ক্লাসে চেষ্টা করি এই পোয়েমটাকে শেষ করবার, যাতে আমরা নেক্সট ক্লাসে গান্ধীজির হিন্দ স্বরাজ শুরু করতে পারি। সো লেট আস স্টার্ট। 4th স্টানজা, আমরা 4th আর 5th স্টানজাটা শেষ করে ফেলার পরে আমাদের যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই বিষয়ে প্রশ্ন নিয়ে আমি আবার আসবো। সো the eyes are not here, there are no eyes here in this valley of dying stars, in this hollow valley, this broken jaw of our lost kingdoms. So Eliot is saying the eyes are not here, যেন এখানে কোনো চোখ নেই। চোখ কিসের সিম্বল? eyes are the symbols of the human conscience, মানুষের বিবেকের সিম্বল। আমরা বলি না চোখ দিয়ে দেখা যায় না, এত কষ্টকর, এত পেনফুল, এত ফুল অফ সাফারিং যে চোখ দেখতে পারবে না। সো দ্য আইজ আর নট হিয়ার, এখানে কোনো চোখ নেই। আমরা বলি না চোখটাকে বন্ধ করে নে। বাচ্চাদেরকে অনেক সময় খুন খারাপ জিনিস হলে আমরা বাচ্চার চোখকে বন্ধ করে দিতে চেষ্টা করি, বা কোনো সেক্সুয়ালি মোটিভেটেড বা কোনো ভায়োলেন্ট কন্টেন্ট যদি আমরা টিভির মধ্যে দেখি, বাচ্চাদের চোখ অনেক সময় বন্ধ করে দিই। সো দেয়ার আর নো আইজ হিয়ার, এখানে কোনো চোখ নেই। দ্য আইজ, EYES, is also a pun to the eyes, I apostrophe S, আমার আমিত্ব, এখানে কোনো আমার আমিত্ব নেই। এই হলোম্যানরা বলছে in this hell, যে হেলে আমরা বাস করছি, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে, in this dark world, or I would say underworld, there are no eyes, there are no sense of the self, there is also no eyes, চোখ নেই। রিটারিয়েট করছেন, there are no eyes here in this valley of dying stars, valley of dying stars মানে যেখানে নক্ষত্রকে আমরা পতন হতে দেখি, where we can see various falling stars, ধূমকেতু, সরি আমি সাউন্ড পাইনি। যদি আমরা কোনো একটা অন্ধকারাচ্ছন্ন রাত্রেবেলায় দেখতে পাই আকাশের দিকে, তাহলে আমরা তাকাবো যে there are various dying stars, প্রত্যেক দিনই প্রচুর নক্ষত্রের মৃত্যু ঘটছে গোটা পৃথিবী জুড়ে। ধূমকেতু, বা সেটা কমেট হতে পারে, ধূমকেতু হতে পারে, বা কোনো একটা স্টারের পতন হতে পারে। সো ইন দিস ভ্যালি অফ ডাইং স্টার্স, যেখানে স্টারদেরকে আমি প্রত্যেক মুহূর্তে পড়তে দেখছি, ইন দিস হলো ভ্যালি, এই আমাদের পৃথিবী কি বলছেন, দিস ব্রোকেন জ অফ আওয়ার লাস্ট কিংডম, আমাদের এই শেষ বাঁচার যে আশ্রয়স্থল, আমাদের শেষ যে রাজত্ব, দিস ব্রোকেন জ, তার চোয়াল যেন ভেঙে পড়েছে। একটা ভেঙে পড়া, একটা নুজো, ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর কথা এলিয়েট এখানে বলতে চেয়েছে। এখানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজ অফ দ্য ইমেজারি, যেভাবে এলিয়েট ভাষাকে ইউজ করছেন। দ্য আইজ আর নট হিয়ার, দেয়ার আর নো আইজ হিয়ার, ইন দিস ভ্যালি অফ ডাইং স্টার্স, ইন দিস হলো ভ্যালি, দিস ব্রোকেন জ অফ আর লাস্ট কিংডমস, ইন দিস লাস্ট অফ মিটিং প্লেসেস, এই শেষ মিটিং প্লেস, একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক পৃথিবীর কথা বলছেন। এরপরে যেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, the world will not survive. In this last of the meeting places, we grope together, এই শেষ দেখা হচ্ছে কেন মানুষে, আর কোনো মানুষকে দেখতে পাবে না। we grope together, আমরা একে অপরকে ধরে থাকি, and avoid speech, এবং কথাবার্তা অ্যাভয়েড করি।
gathered on this beach of the Tumid River. The Tumid River is referring to the river in hell. I forgot the name. Yes, according to the Greek mythology. Tumid riverটার নাম বলে দিচ্ছি. The beach of the Tumid River symbolizing the river that souls must have. The shadow capital is the souls মানে যে পার্টিকুলার রিভারটাকে অ্যাকর্ডিং টু দ্য গ্রিক মাইথোলজি যার উপর দিয়ে আত্মাদেরকে হেঁটে যেতে হচ্ছে, সোল মাস্ট ক্রস দিস রিভার. আই ফরগট দ্য নেম অফ দ্য রিভার. Tumid River, according to the Greek mythology, there is a specific name to the Tumid River. I just forgot the name. Excellent. This lying scarecrow. Yes. Story of the Samson, perhaps Dante. Wait. সৃজনী কত নম্বর লাইন একবার বলতে পারবে এটা আমাকে, বা যে কোনো কেউ কত নম্বর লাইন চলছে? একবার দেখো তো, আমি দেখবো, দাঁড়াও বলছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 হ্যাঁ বলো স্যার রিভারটার নাম বোধহয় স্টিক্স। হ্যাঁ স্টিক্স, রাইট রাইট রাইট। can you please spell out the name? Spelling টা বলবে? STAX, তাই তো? STYX, Styx, right. Styx is the name of the famous Greek mythological river, right? Thank you so much, Priya. So according to the Greek mythology, there is a deity and a river that forms the boundary between earth and the underworld. Earth এবং underworld এর মধ্যে একটা ডিভিশন এই রিভারটা ক্রিয়েট করে, এই টিউমিড রিভার। The rivers Acheron, Cocytus, Lethe, Phlegethon and Styx, এই পাঁচটা রিভার কিন্তু হেলের মধ্যে রয়েছে। অ্যাকেরন পরবর্তীকালে কাজে লাগবে। অ্যাকেরন ইজ দ্য রিভার, এটা যদিও মানে অ্যাকচুয়ালি গ্রিসে লোকেটেড, কিন্তু এটা মাইথোলজিক্যাল রিভার হিসেবে চিহ্নিত। ককিটাস, লিদ, ফ্লেগেথন এবং স্টাইক্স, they all converge at the center of the underworld on the great marsh. কোনো একটাতে গেলে তার সারা জীবনের সমস্ত স্মৃতি সে ভুলে যায়, কোনো একটার উপর দিয়ে গেলে কারো সমস্ত দেহ ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র স্কেলটনগুলো থাকে, কোনো একটা জায়গায় দিয়ে গেলে আত্মাটা চলে যায় এই রিভার দিয়ে। এরকম ভাবে প্রত্যেকটা রিভারের আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। সো অ্যাকেরন, ককিটাস, লিদ, ফ্লেগেথন অ্যান্ড স্টাইক্স, দিস আর দ্য 5 রিভার্স। এইখানে যে রিভারটার কথা মেনশন করছেন T.S. Eliot, that is of course Styx, the Tumid river. Tumid means যার ফুল অফ হিউম্যান সরো, যার মধ্যে প্রচন্ড দুঃখ রয়েছে। সো টিউমিড রিভারের সামনে দাঁড়িয়ে, গ্যাদার্ড অন দ্য বিচ অফ দ্য টিউমিড রিভার, আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি এই স্টাইক্সের সামনে, যেটাকে যে কোনো মানুষের মৃত্যুর পরে যেটাকে ক্রস করতে হয়। সো আমরা একটা প্রায় আন্ডারওয়ার্ল্ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এভাবেই এলিয়ট এই কবিতাকে বর্ণনা করছেন। সাইটলেস, সাইট মানে চোখ, দৃষ্টিহীন, unless the eyes reappear, যতক্ষণ না চোখ আসছে, আমরা তো চোখ হারিয়েছি, there are no eyes here, যতক্ষণ না আমাদের চোখ ফিরে আসছে, অর্থাৎ যতক্ষণ না আমাদের কনসিয়েন্স, আমাদের বিবেক আবার ফিরে আসছে, যতক্ষণ আমরা যুদ্ধ থামাচ্ছি, যতক্ষণ আমরা এই মানব হত্যা শেষ করছি, ততক্ষণ অবধি the eyes will not reappear. As the perpetual star, multifoliate rose of death's twilight kingdom, the hope only of empty men. As the perpetual star, multifoliate rose. Multifoliate rose refers to এমন একটা রোজ যার অনেকগুলো পাতা রয়েছে।
it actually refers to the multidimensionality of the human being. একটা মানুষের তো অনেক ধরনের রং, একজন মানুষ তো অনেক কিছু নিয়ে বাঁচে, একটা মানুষের তো ক্যারেক্টারের অনেকগুলো কোয়ালিটি, যতক্ষণ না সেই কোয়ালিটিগুলো আসছে। of Death's Twilight Kingdom, টুয়াইলাইট মানে গধূলি বেলায়, মানব সভ্যতার গধূলি বেলায় এসে দাঁড়িয়েছি। the hope only of the empty man, আমাদের শুধুমাত্র আশা ফাঁপা মানুষের, আর কিছু নয়, আর অন্য কোনো আমরা আশাও করতে পারবো না। সম্পূর্ণরূপে ফাঁপা হলো হিউম্যান বিইং এর জন্য আমরা ওয়েট করছি। So there are no eyes here, there aren't any eyes here in this place where the stars die, যেখানে নক্ষত্র মারা যায়, in this empty valley, আগেই বলেছি, এই ফেলে আসা ফাঁকা ভ্যালিতে, এই উপত্যকায়, মৃত্যু উপত্যকায়, যেখানে আমাদের যে ব্রোকেন জবন, আমাদের যে চোয়ালের হাড় ভেঙে গেছে, which once belonged to the body of a magnificent kingdom of God, এটা ঈশ্বরের রাজত্ব ছিল, তার যে ভাঙা জবন, তার চোয়াল যেন ভেঙে পড়েছে। চোয়াল ভেঙে পড়লে ন্যাচারালি মানুষের বডির মধ্যে নিউট্রিয়েন্ট যাবে না, মানুষের দেহের মধ্যে কোনো ধরনের পুষ্টি যাবে না। সো দিস ইজ আওয়ার ফাইনাল মিটিং প্লেস, এটাই আমাদের শেষ মিটিং প্লেস। সো দ্য হলো মেন ওয়াক ব্লাইন্ডলি, তারা অন্ধ হয়ে আস্তে আস্তে একে অপরকে ধরে আমরা এগোতে পারি, আমরা প্রত্যেকটা মানুষই অন্ধ। দি গ্যাদার অন দ্য শোর অফ এ সোয়ালেন রিভার, এই সোয়ালেন রিভার, এই টিউমিড রিভারের সামনে দাঁড়িয়ে তারা এসছে স্টাইক্স, তারা ক্রস করবে। The hollow men are blind, they're completely blind unless their eyesight suddenly returns. যতক্ষণ তার চোখের দৃষ্টি ফিরছে ততক্ষণ তারা কিছু করতে পারবে না। Like a rose with many leaves, মানুষের তো অনেক 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 ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। A rose that belongs to death shadowy kingdom, কিন্তু তারও মৃত্যু ঘটবে। That rose is the only hope for the empty people like the hollow men. এই hollow men-এর জন্য, hollow men-দের কাছে একমাত্র হোপ হচ্ছে এই রোজ, মানে আমাদের যে ডিফারেন্ট ভ্যারাইটি অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান বিইং, আমাদের মানুষের চরিত্রগত যে বিভিন্ন ধরনের মানে গুড কোয়ালিটি, চরিত্রগত যে প্রভেদ, কারোর ভালো কোয়ালিটি, কারোর খারাপ কোয়ালিটি, সেটাই এই মানব সভ্যতার একমাত্র আশার জায়গা। কিন্তু সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কারণ আমরা হলো মেন। সো দিস ইজ দ্য ফোর্থ প্যারাগ্রাফ অফ দিস মাল্টি কোটেড পোয়েমস, যে পোয়েমটা প্রায় বিভিন্ন জায়গাতে কোট করা হয়েছে বিভিন্ন সময়ে, এত ওয়েল কোটেড, কারণ লাইনগুলো খুবই স্ট্রাইকিং লাইনস। বেশ, ফোর্থ প্যারাগ্রাফে কোনো জায়গা থেকে কোনো আটকেছে? এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য প্যারাগ্রাফ 4? এনি কোয়েশ্চেন্স অন দ্য প্যারাগ্রাফ 4 অফ দ্য হলো ম্যান? বলো, কোনো প্রশ্ন আছে? ওকে, সো মুভিং অন টু দ্য প্যারাগ্রাফ 5, তোমরা এই লাইনটাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে পেয়েছো হয়তো। Here we go round the prickly pear, prickly pear, prickly pear. Here we go round the prickly pear at 5 o'clock in the morning. What is the meaning of prickly pear? There is actually no meaning of prickly pear. Pricking মানে কি জানো তোমরা? Pricking, P-R-I-C-K, prick করা মানে, prick করা মানে বেসিক্যালি, ইয়েস বলছো কেউ? হ্যাঁ বলো 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 বলো। তুলা, প্রিক করা মানে খোঁচানো হয়, ঠিক আছে? সো prickly pear actually refers to a kind of cactus. অপুন্টিয়া বলে এক ধরনের ক্যাকটাস পাওয়া যায়। ইটস আ জিনাস ইন দ্য ক্যাকটাস ফ্যামিলি, এবং যেটা মরুভূমিতে হয়, একটা ব্যারেন ল্যান্ডে হয়। সো ক্যাকটাস symbolizes a desert land and barren land. The entire genus of the tree cactus actually symbolizes completely barren soil, যেখানে কোনো কিছু নতুন করে তৈরি হতে পারে না। সো এটাকে এমনি কমন ল্যাঙ্গুয়েজে অনেক সময় প্রিকলি পিয়ার, কারণ এই কাঁটাগুলো, ক্যাকটাসের যে কাঁটাগুলো, সেগুলো খোঁচাতে অনেক সময় সাহায্য করে কোনো কিছুকে। সো হিয়ার উই গো রাউন্ড দ্য প্রিকলি পিয়ার, আমরা শুধুমাত্র এই ক্যাকটাসের চারিদিকে ঘুরতে পারি। ক্যাকটাস কাকে সিম্বলাইজ করছে? ক্যাকটাস সিম্বলাইজ করছে ডেথকে, ক্যাকটাস সিম্বলাইজ করছে মরুভূমিকে। Here we go round the prickly pear, prickly pear, prickly pear. Here we go round the prickly pear at 5 o'clock in the morning. ভোরবেলা সকাল 5টার সময় মর্নিং এ আমরা এই প্রিকলি পিয়ারের চারপাশে ঘুরতে পারি। So 5 o'clock in the morning actually symbolizes 5 o'clock in the morning actually symbolizes a ritual, একটা প্রত্যেক দিনের ডেইলি রিচুয়াল যেটা পারফর্ম করতে হবে। আমাদের হিউম্যান বিইংরা আমরা একটা প্রত্যেক দিনের একই ধরনের রিচুয়াল সবসময় পারফর্ম করছি।
Here we go down the prickly pear at 5 o'clock in the morning. So here we go down the prickly pear, the prickly pear, the prickly pear. Here we go down the prickly pear at 5 o'clock in the morning. সকালবেলা 5টার সময় এই prickly pear এর চারপাশে আমরা ঘুরবো, কারণ আমাদের এই পৃথিবীটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটা এখানে ওই শুধুমাত্র ক্যাকটাস, ব্যারেন ল্যান্ডে ক্যাকটাস বেঁচে থাকা ছাড়া আর এখানে কিছু পাওয়ার নেই। সো এই পৃথিবী, দিস ইজ দ্য ওয়ার্ল্ড। বিখ্যাত লাইন, ওয়েল কোটেড, 5 নম্বরের কোয়েশ্চেনে যে কোনো সময় পড়তে পারে। বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়েলিটি, between the motion and the act falls the shadow. Between the idea মানে কি? আমার যেটা চিন্তা, আমার যেটা ভাবনা, আমি যেটা ভাবছি। So between the idea, ধারণা, right, and the reality, যেটা বাস্তব। ধারণা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য তো থাকে। আমি ভাবছি আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হব, কিন্তু হতে পারছি না। Between the motion মানে কাজের, কোন একটা কাজ করতে যাব, মোশন, আমি মুভ করছি, মোশন মিন্স মুভমেন্ট, অ্যান্ড দ্য অ্যাক্ট, কাজটা করে ফেলেছি, কাজটা করব আর কাজটা করে ফেলেছি, তার মধ্যে একটা পার্থক্য আছে। ফলস দ্য শ্যাডো, তার মধ্যে ছায়া পড়ে যায়। ফলস দ্য শ্যাডো মানে পার্থক্য থেকে যায়, ফাঁক থেকে যায়। সো আমরা হিউম্যান বিইং, আমাদের গোটা জীবনের পুরোটাই প্রায় কেটেছে আমাদের এই ধারণা, আমাদের আইডিয়া অ্যান্ড দ্য রিয়েলিটি। সবসময় ভাবছি যে সকালবেলা 4টের সময় উঠবো, উঠে মোটামুটি সারা সকাল ভালো করে সুন্দর মতো ওয়েল নিট অ্যান্ড ক্লিয়ার ইন আ ভেরি কনসেন্ট্রেটেড ম্যানার পড়াশোনা করবো, কিন্তু করতে পারছি না। সো বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়েলিটি, বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট, মুভমেন্ট এবং কাজ, there falls the shadow. For thine is the kingdom. For thine is the kingdom is a very well quoted line from the Bible. বাইবেলে ফর দাইন ইজ দ্য কিংডম এর কথা বলা আছে, কারণ ঈশ্বরকে বলছে। লর্ডস প্রেয়ারের পার্ট, সেকশন অফ দ্য লর্ডস প্রেয়ারের পার্ট, এখানে যেখানে বিখ্যাত লাইন ফর দাইন ইজ দ্য কিংডম, দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি ফর এভার। কারণ তোমারই ক্ষমতা, তোমারই পাওয়ার, তোমারই গ্লোরি। ঈশ্বরের বন্দনা। এলিয়ট কিন্তু এখানে ঈশ্বরের বন্দনা করছেন না, রাদার এই লাইনটাকে, তখন কিন্তু এলিয়ট কিন্তু পরবর্তীকালে রিলিজিয়াস কনভার্সন হয়নি, তখনও এলিয়টের মধ্যে কিন্তু পুরোপুরি ধর্মের প্রভাব আসেনি। এই লাইনটাকে এলিয়ট স্যাটিরিক্যালি এন্টার করেছেন, অনেকটাই হয়তো আমরা বলতে পারি বিদ্রুপাত্মক ভাবে। এমন একটা পৃথিবী যেখানে বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়েলিটি, যেখানে বাস্তবতা এবং ধারণার মধ্যে পার্থক্য থেকে যায়, যেখানে মোশন এবং অ্যাক্টের মধ্যে ধারণা থেকে যায়, পার্থক্য থেকে যায়, তা সত্ত্বেও আমরা বলবো লর্ডস প্রেয়ারে ফর দাইন ইজ দ্য কিংডম, এই পৃথিবী বলে রাজত্বটা তোমারই, দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি ফর এভার, তোমার কাছে সমস্ত ক্ষমতা এবং গ্লোরি থাকলো। এই যে বাইবেলের বিখ্যাত লাইন, দাইন ইজ দ্য কিংডম, দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি ফর এভার, যেটা লর্ডস প্রেয়ার অফ দ্য ম্যাথিউস গসপেল থেকে নেওয়া হয়েছে। দাইন ইজ দ্য কিংডম, ওল্ড টেস্টামেন্ট এপিসোড 5, বিখ্যাত লাইন। এই লাইনটাকে এলিয়ট বারবার এই জায়গায় ঢুকিয়ে একটা স্যাটিরিক্যাল টোন, একটা প্যাস্টিশ টোন ক্রিয়েট করার চেষ্টা করছেন এগেইনস্ট দ্য গড, পারহ্যাপস ইজ মকিং দ্য omnipotent ability of the God, ভগবানের যে সর্বশক্তিমান ক্ষমতা, তাকে এলিয়ট হয়তো মক করছে বা চ্যালেঞ্জ করছে। সো এইটা একটু ভালো করে দেখে নেবে। ফর দাইন ইজ দ্য কিংডম কোনটা কোথায় অরিজিনেটেড? ইট অরিজিনেটেড ফ্রম দ্য লর্ডস প্রেয়ার অফ ম্যাথিউস গসপেল, ম্যাথিউ 6:13 and 6:11। এখানে রয়েছে লর্ডস প্রেয়ারে, যেটা প্রথম 16:8-11 কিং জেমস বাইবেল। তোমরা জানো 1611 সালে কিং জেমসের বাইবেল পাবলিশড হয়। কিং জেমস এর বিরাট বড় ট্রান্সলেটরের টিম নিয়ে সেই সর্বপ্রথম অনেকগুলো বাইবেলের লেখাটাকে ইংরেজিতে সর্বপ্রথম ট্রান্সলেট করেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিং জেমসের বাইবেল। পরবর্তীকালে বিবলিক্যাল ট্রান্সলেশনের একটা মাইলস্টোন আমরা বলতে পারি কিং জেমসের বাইবেল। সো এইটা কিন্তু এলিয়ট কিং জেমসের বাইবেল ফর দাইন ইজ দ্য কিংডম থেকে নিয়েছেন। ফর দাইন ইজ দ্য কিংডম এখান থেকে নিয়েছেন, লর্ডস প্রেয়ার থেকে। বিটুইন দ্য কনসেপশন অ্যান্ড দ্য ক্রিয়েশন, ধারণা এবং ক্রিয়েশন, আসলে যেটা গঠিত হচ্ছে তাদের মধ্যে, বিটুইন দ্য ইমোশন অ্যান্ড দ্য রেসপন্স, আমাদের যে ইমোশন, আমাদের যে আবেগ এবং আমাদের যে রেসপন্স, আমরা আবেগের যেরকমভাবে আমরা আবেগের প্রতি যে রেসপন্স করছি, অর্থাৎ ফর এক্সাম্পল আজকে যদি কোনো একটা
মিলিটারি সোলজার মারা যায় চাইনিজ বর্ডারে, আমাদের যে ইমোশন ন্যাচারালি আমরা উই উইল ফিল ইমোশনস ফর আওয়ার ইন্ডিয়ান সোলজার্স, কিন্তু আমাদের যে রেসপন্স, অর্থাৎ যদি আমাদেরকে বলা হয় যে লায়াবিলিটি নিতে গিয়ে যাও, বন্দুক নিয়ে দাঁড়াও, আমরা দাঁড়াবো না। ফলে তার মধ্যে আমাদের ইমোশনস অ্যান্ড বিটুইন আওয়ার রেসপন্স ফলস দ্য শ্যাডো, তার মধ্যে ছায়া পড়ে, তার মধ্যে ফাটল ধরে, তার মধ্যে পার্থক্য হয়। বিকজ লাইফ ইজ ভেরি লং, জীবন কিন্তু বড়, জীবন বিরাট বড়, এবং এই জীবনেই আমাদেরকে আমরা যা করবো তার শাস্তি পেয়ে যেতে হবে। বিখ্যাত লাইন, বিটুইন দ্য ডিজায়ার এন্ড দ্য স্পাজম, আমাদের মধ্যে যে ইচ্ছা, স্পাজম মানে অ্যাকচুয়াল সেই ইচ্ছাকে অ্যাকচুয়ালাইজ করা যে ইচ্ছে, অ্যাকচুয়ালি স্পাজম মানে মাসেল স্পাজমকে বোঝায় যেখানে শিরা উপশিরা ফুলে ওঠে। ডিজায়ার এন্ড দ্য স্পাজম অ্যাকচুয়ালি ঘটা বিটুইন দ্য পোটেন্সি এন্ড দ্য এক্সিস্টেন্স। পোটেনশিয়াল মানে তার মধ্যে কিছু আছে, পোটেন্ট তার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা এবং অ্যান্ড দ্য এক্সিস্টেন্স এবং অস্তিত্ব, বিটুইন দ্য এসেন্স অ্যান্ড দ্য ডিসেন্ট। এসেন্স মানে আমার আমিত্ব, এবং তারপরে আমার পতন। আমার আমিত্ব থাকা সত্ত্বেও তো আমার পতন ঘটে, আমার ফল হয়, আমার মধ্যে ক্যারেক্টারিস্টিক ডিসেবিলিটি তৈরি হয়, ফলস দ্য শ্যাডো। ফলে বিটুইন দ্য ডিজায়ার ইচ্ছের মধ্যে এবং স্পাজমের মধ্যে, তাকে অ্যাকচুয়ালাইজ করার মধ্যে, বিটুইন দ্য পোটেন্সি ক্ষমতার মধ্যে অ্যান্ড দ্য এক্সিস্টেন্স এবং অস্তিত্বের মধ্যে, বিটুইন দ্য এসেন্স অ্যান্ড দ্য ডিসেন্ট, আমার আমিত্ব এবং আলটিমেটলি আমার ক্যারেক্টারের যে ফল, তার মধ্যে ফলস দ্য শ্যাডো, ফাটল ধরে। ফর দাইন ইজ দ্য কিংডম, কারণ তোমারই পৃথিবী। ঈশ্বরকে বলছে, ঈশ্বরকে প্রশ্ন করছে টি.এস. এলিয়ট। ফর দাইন ইজ, এটা পুরো বাইবেল থেকে তোলা, ফর দাইন ইজ লাইফ ইজ দ্য, এত দূর অব্দি, ফর দাইন ইজ লাইফ ইজ, ফর দাইন ইজ দ্য বলে আর সম্পূর্ণ করছেন না, বিবলিক্যাল লাইন আর সম্পূর্ণ করছেন না, করে বলছেন দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, এইভাবে গোটা পৃথিবী শেষ হয়। নার্সারি রাইমের মতো, নার্সারি রাইম কি ইউজ করছে, নার্সারি রাইমে দেখবে হিয়ার উই গো রাউন্ড দ্য প্রিকলি পিয়ার, ফর এক্সাম্পল Humpty and Dumpty, they sat on a well and they fall down and they roll down। এই যে রাইম স্কিমটা যেটা নার্সারি রাইমে ইউজ করা হয়, সেটাকে এলিয়ট ইউজ করছেন, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, এইভাবে গোটা পৃথিবী শেষ হয়। দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, এইভাবে শেষ হয়। দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, এইভাবে হয়, নট উইথ আ ব্যাং, দুম করে নয়, বাট উইথ আ হুইম্পার, ফুস করে। পৃথিবীটা দুম করে নয়, ফুস করে শেষ হয়ে গেল। সো দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, এইভাবে পৃথিবী শেষ হয়। তাহলে একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক পৃথিবীর কথা এলিয়ট এখানে বলার চেষ্টা করছেন, দুম করে নয়, হঠাৎ করে ফুস করে গোটা পৃথিবীটা এইভাবে শেষ হয়। সো থ্যাংক ইউ। এইটা হচ্ছে মোটামুটি এলিয়টের কবিতার এই 5টা প্যারাগ্রাফে দ্য হলো মেন। সো হলো মেনে আমরা মানে বেসিক্যালি কি পেলাম, মানে ওয়াই হলো মেন? হলো মেনে যে জিনিসগুলো আমরা দেখলাম তার মধ্যে একটা হচ্ছে এমটিনেস অ্যান্ড দ্য কালচারাল ডিকে। আমাদের চারপাশে যে সাংস্কৃতিক অবনয়ন, হিউম্যান টেস্ট বলো, হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার যে এমটিনেস, কমপ্লিটলি ফাঁপা হয়ে গেছে, সেইটা আমরা ফিল করতে পারছি হলো মেনে। হলো মেন শুরুই হচ্ছে দুজন ফাঁপা মানুষের এক্সাম্পল দিয়ে। ওয়ান মিস্টার ক্রুজ, মামনি জল পড়ছে। কলোনাইজার, যাকে সবাই মনে করতো দ্য এন্টায়ার ইউরোপ কন্ট্রিবিউটেড টু দ্য মেকিং অফ দ্য ক্রুজ। অ্যান্ড ওল্ড গাই হচ্ছে গাই ফক্স, মা জল পড়ছে। Guy Fawkes is actually the representative of the man who has actually trying to bomb blast the British Parliament. So একজন মানুষ যে ব্রিটিশ পার্লামেন্টকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দিতে গেছিল, আর একজন মানুষ যে কঙ্গোতে গিয়ে, আফ্রিকাতে গিয়ে মানুষদেরকে এক্সপ্লয়েট করেছিল। এই দুজন হলো মানুষদের এক্সাম্পল এপিগ্রাফ দিয়ে এই কবিতা শুরু হচ্ছে। এবং এই কবিতার ছত্রে ছত্রে in every lines and the stanzas we can feel the emptiness of the human being, the cultural decay, the civilizational chaos, and it actually presents us a very unsettling announcement that our civilization, that our world will end. আমাদের পৃথিবী একদিন শেষ হবে, তাও দুম করে নয়। This is the way the world ends, not with a bang। যেরকম বিগ ব্যাং দিয়ে শুরু হয়েছিল এই পৃথিবী, আমরা সবাই জানি বিগ ব্যাং is a physical phenomena. Physical means
phenomena relating to the physics, যেখানে একটা বিস্ফোরণ দিয়ে পৃথিবীর জন্ম হয়েছিল। সো দুম করে নয়, সেই বিস্ফোরণ দিয়ে কিন্তু পৃথিবী শেষ হবে না, ফুস করে একদিন হঠাৎ করে এমনভাবে শেষ হয়ে যাবে যে আমরা বুঝতেও পারবো না যে পৃথিবীটা শেষ হচ্ছে। সো ইটস অ্যাকচুয়ালি অ্যান অ্যালিউশন টু দ্য সিভিলাইজেশনাল এন্ড, এই সভ্যতার শেষের বিষয়ে। As the poem proceeds, it becomes clear to us that the speaker's hollowness is not strictly literal. এটা শুধুমাত্র লিটারাল অর্থে হলো কথাটা এলিয়েট ইউজ করছে না। Instead, it serves as an extended metaphor for the decay of the European society and culture. ইউরোপীয় সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের কালচারের সম্পূর্ণ শেষ হচ্ছে। এই যে দুটো বড় বড় বিশ্বযুদ্ধ একটা হয়ে গেছে, আমি বারবার বলছি দ্য ট্রেটি অফ দ্য ভার্সাই এর একটা বিরাট বড় ইনফ্লুয়েন্স রয়েছে। দ্য ট্রেটি অফ দ্য ভার্সাই, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পিস ট্রেটি ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট বিটুইন দ্য জার্মানি অ্যান্ড দ্য অ্যালাইড ফোর্সেস, যেখানে অ্যালাইড ফোর্সরা জার্মানির উপরে বিভিন্ন ধরনের নীতি জোর করে চাপিয়ে দিচ্ছিল, যেগুলো জার্মানি মেনে চলতে বাধ্য হয়েছিল, যার ফলে কিন্তু হিটলারের রাইজ ঘটে। সো এই যে অমানবিক একটা দৃষ্টিভঙ্গি, ইনহিউম্যান, ডেঞ্জারাস একটা খারাপ মানে কাজ, একটা যুদ্ধ চুক্তি, একটা সভ্যতা একটা জাতির উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার বিপক্ষে এলিয়েট দাঁড়াচ্ছেন। দ্য স্পিকার ডেসক্রাইবস হিমসেলফ, নিজেকেও বলছেন হি ইজ এ ফেলো হলোম্যান, কারণ সে তো মানুষ, সে মানুষ হিসেবে অন্যান্য হলোম্যানদের পার্ট। And these holomen are inhuman, dangerous and incapable of taking real action. সত্যিকারের কাজ করতে ভয় পায়, they're inhuman, প্রায় মানুষ নয়। So and hence their voices are dried and meaningless. their গলা পৌঁছয় না, তারা প্রতিবাদ করতে জানে না, তারা রেজিস্ট্যান্স করতে পারে না। And hence our dried voices when we whisper together are quiet and meaningless. শান্ত, পৌঁছতে পারে না আমাদের গলার ভয়েস। সো এই হলোমেনদের কথা এলিয়েট এখানে বলার চেষ্টা করেছে, তোমরা আমরা সবাই we are the holomen, we are the stuffed men, leaning headpiece filled with straw, but alas our dried voices seems completely meaningless. We are the holomen, we are the stuffed men, আমাদের ভেতরে স্টাফ, তুলোর মানুষ যদি ম্যানিকুইন হতাম আমরা। ম্যানিকুইন মানে কাপড়ের দোকানের সামনে যে বিভিন্ন ধরনের প্রাণহীন মানুষদের দেখানো হয়, তাদেরকে ম্যানিকুইন বলে, MANNEQUIN, ম্যানিকুইন। কি বলছো? মডেল, ইয়েস মডেল। এই যে these are all the examples of the mannequin. We are the stuffed men, leaning headpiece filled with straw, alas. এই যে these are the mannequin, these are the hollow men. আমরা প্রায় এরকম hollow men এর মতো হয়ে গেছি। shape without form, shade without color, paralyzed force, gesture without motion. আমাদের কোনো মোশন নেই, কোনো মুভমেন্ট নেই, আমরা প্যারালাইজড ফোর্স, অলমোস্ট লাইক আ স্টোন। সো এটা একটা কালচারাল ডিকে, a civilizational crisis is a very important theme. Another very important thing is of course the faith and the faithlessness. একটা কম্বিনেশন এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছেন এলিয়েট। একদিকে এলিয়েটের মাথা রাখতে হবে, তখন কিন্তু এলিয়েট নিজে ক্যাথলিসিজমে কনভার্ট হবেন করছেন, আর 2 বছর বাকি আছে। ফলে তার মধ্যে ওই প্রশ্নটা আছে যে তিনি ঈশ্বরের কাছে সম্পূর্ণ সারেন্ডার করবেন কি করবেন না। বারবার আমরা গোটা হলোমেন জুড়ে there are various references and allusions to the Bible, be it the King James's Bible, allusion to the Matthew, চারিদিকে রয়েছে। So throughout the entire poem, the speaker makes a series of subtle religious references and allusions, and these references suggest that the holomen have lost their connection to the God. অনেকে ইন্টারপ্রেট করে যে হলোমেনদের গডের দিকে কোনো কানেকশন নেই, আবার অনেকে বলে গডকে মক করছে। বিশেষ করে শেষ দিকে এই পৃথিবী যখন শেষ হচ্ছে, ফর দাইন ইজ দ্য কিংডম, তুমি তো পারছো না, তোমার কিংডম, কিন্তু তা সত্ত্বেও তুমি হলোমেন প্রডিউসড হয়েছে। স্পিকার দে সাজেস্ট দ্যাট দে মাইট বি রেস্টোরড। পরবর্তীকালে দের ইজ আ ফেথ, দের ইজ আ হোপ যে এই হলোমেনদেরকে হয়তো হলোমেন থেকে আনহলোমেন, তাদের মধ্যে সাবস্টেন্স কিছু ধরে দেওয়া যাবে, এই আশা উনি করছে। রিনিউড ফেথ অ্যান্ড দ্য পসিবিলিটি অফ দ্য গড, তার কথা অনেকে বলে ইট ইজ অলসো অ্যাবাউট ফেথলেসনেস। আমরা দেখতে পাচ্ছি লাইন নাম্বার 61 এ দ্য হোপ অনলি ফর দ্য মাল্টিফলিয়েট রোজ। রোজ ইজ আ ট্র্যাডিশনাল সিম্বল অফ দ্য ভার্জিন মেরি। আমরা জানি যে যত খ্রিস্টান বিভিন্ন রেনেসন্স বা ব্যারোক এনলাইটেনমেন্ট পেন্টিং রয়েছে, সেই পেন্টিংয়ে কিন্তু ভার্জিন মেরি রোজ হাতে, মাল্টিফলিয়েট রোজ, অনেকগুলো পাতা নিয়ে রোজ নিয়ে অ্যাপিয়ার করে। So the rose is a traditional symbol of the Virgin Mary in Catholicism. The speaker does suggest that
the hollow men need the Virgin Mary's help to regain their sight. তাদের চোখের যে দৃষ্টি সেটা ফিরে পেতে এই মাল্টিফলিয়েট রোজগুলোকে ফিরে পেতে তাদের তাদের লাগবে, তাদের এই মাল্টিফলিয়েট রোজ এখানে এই মাল্টিফলিয়েট রোজ ইজ দ্য সিম্বল অফ দ্য ভার্জিন মেরি। সো ক্রাইস্ট এবং ভার্জিন মেরির দিকে অ্যালিউশন রয়েছে। অলরেডি বলেছি দাইন ইজ দ্য কিংডম, বুক অফ ম্যাথিউ থেকে নেওয়া। ক্রাইস্ট ভগবানকে বলছেন দাইন ইজ দ্য কিংডম অ্যান্ড দ্য পাওয়ার দ্য গ্লোরি ফর এভার, আমেন। তোমার পাওয়ার তোমার গ্লোরি চারিদিকে থাকুক তোমার সঙ্গে। And here Christ means that God is the ruler of the universe and always will be. However, the speaker doesn't quote the passage from the Bible. Instead, it appears indented in italics. Bible থেকে কোট করছেন না, কারণ ইটালিক্সে কোট করছেন। ইটালিক্স মানে অন্য কোনো বই থেকে কোনো একটা জিনিস কোট করলে সেটা ইটালিক্সে কোট করা হয়। It indicates that it is in a different voice. লেখক নিজের ভয়েসেই যেন এটা বলতে চেষ্টা করছেন। আমি বলছিলাম এখানে in other words it is not the hollow men speaking but someone else. hollow men এখানে বলছেন না thine is the kingdom, এলিয়ট বলছেন thine is the kingdom. তোমার এই পৃথিবী ঈশ্বর, কিন্তু তুমি এই পৃথিবীতে এই hollow men তৈরি করেছো। So this is the other voice who is trying to speak to God. অন্য আরেকটা গলা দিয়ে যেন ঈশ্বরের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। So এই যে কালচারাল ডিকে, faithlessness, these are some of the very important theme of hollow men. There are various symbols of the straw key. Our head is filled with headpiece stuffed with straw, মাথার মধ্যে খড় ভরা আছে। scarecrow symbol, scarecrow বলতে আমরা মাঠে অনেক সময় ভয় দেখাবার জন্য কাকেদের বা অন্যান্যদের scarecrow বসাই। কি বলে এটাকে বাংলাতে, কি এক্স্যাক্টলি বলে? কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া, অ্যাবসলিউটলি। সো এই কাকতাড়ুয়ার মতোই হলোম্যানরা, তারা কেন স্কেয়ারক্রো স্ট্র এর সিম্বলে স্কেয়ারক্রো কে ইউজ করা হয়েছে। স্কেয়ারক্রো কি দিয়ে তৈরি হয়? খড় দিয়ে তৈরি হয়। এ দেখো ভালো করে দেখলে বুঝবে, স্কেয়ারক্রো সিম্বল এখানে ইউজ করা হয়েছে। সো হোয়াই স্কেয়ারক্রো? কারণ এই স্কেয়ারক্রো সিম্বল আবার অনেকটা গাই ফক্সের সঙ্গে কানেক্টেড। প্রত্যেকবারে 1600 সালে যখন পার্লামেন্ট আক্রমণ করে এই গাই ফক্স, এবং তিনি একজন ক্যাথলিক র্যাডিক্যাল ছিলেন, তিনি পার্লামেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ফায়ার আর্ম, মানে তখন তো প্রচুর পরিমাণে কি বলে এক্স্যাক্টলি আমি ভুলে যাচ্ছি, যেটা দিলে মানে 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 পুরো একটা পার্লামেন্ট উড়ে যাবে, প্রচুর পরিমাণে ওই ভুলে গেছি এক্স্যাক্ট কেমিক্যালটার নাম। সেই কেমিক্যাল একটা জায়গাতে এনে রেখেছিল এই গাই ফক্স, এবং প্রত্যেকবারে গাই ফক্সের এই মৃত্যুদিন হিসেবে, গাই ফক্সকে তো হত্যা করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, তখন ইংল্যান্ডে এফিগি পোড়ানো হয়। গাই ফক্সেস এফিগিজ। এফিগি কি দিয়ে তৈরি হয়? স্ট্র দিয়েই তৈরি হয়। সো গাই ফক্স একজন হলোম্যান, এবং আমরাও এই সভ্যতা একজন হলোম্যান। উই আর অলমোস্ট ক্রিয়েটেড উইথ দ্য হেডপিস স্টাফড উইথ স্ট্র। আমাদের দেহটা প্রায় খড় দিয়েই তৈরি। So it's a very symbolic element. It represents the emptiness of the hollow man. আমাদের মধ্যটা যে আসলে ফাঁপা, এই গাই ফক্স, মিস্টার ক্রুজ এদের মতোই ফাঁপা, ওয়ার্থলেস, উইদাউট এনি সাবস্টেন্স। তার কথা এখানে এলিয়ট বলতে চেয়েছেন। আর একটা বড় সিম্বল হচ্ছে উইন্ড। The voices of the hollow men are like the wind in dry grass. In other words, they're quiet and meaningless. The wind here stands for the symbol of something meaningless and empty. বাতাস এখানে কিন্তু vitality symbol নয়, it's a symbol of something devoid of any human intelligence. মানব যে ব্রেন, তার যে ইন্টেলিজেন্স, তা ছাড়া যে জিনিসটা রিপ্রেজেন্ট করতে উইন্ড বলছে। অর্থাৎ আমাদের ভয়েসটা, আমরা যেরকম উইন্ড বিহেভ করি, আমরাও সেরকম বিহেভ করি। অর্থাৎ লোকজন যেদিকে যায়, জনমত যেদিকে যায়, সেদিকে এই আমাদের মতো হলোমেনরাও যায়। অর্থাৎ আমরা কি বলছো ট্রেন্ড, অ্যাবসলিউটলি আমরা ট্রেন্ডকে ফলো করি, রাইট? আমরা আমাদের নিজস্ব কোনো ওপিনিয়ন নেই। উই বিহেভ অ্যাজ দ্য উইন্ড বিহেভস। সারা পৃথিবী যেরকম ভাবে, যদি সারা পৃথিবী বলে যে আমেরিকান কালচারকে এমব্রেস করো, যদি সারা পৃথিবী বলে যে পপ কালচারকে এমব্রেস করো, আমরা তাই করবো। আমাদের কোনো নিজস্ব ওপিনিয়ন নেই। যদি সারা পৃথিবী জিন্সের প্যান্ট পরে, আমরাও পরবো। সারা পৃথিবী যদি লিভাইসের টি শার্ট পরে, আমরাও পরবো। এই যে ক্যাপিটালিজমকে বা এই যে এক ধরনের কনজিউমারিজমকে এমব্রেস করা, সারা পৃথিবী অ্যামাজন ইউজ করে, আমরা অ্যামাজন ইউজ করবো।
আমাদের মতো করে করবো, যে ট্রেন্ড, এই যে ফ্যাশন, সারা পৃথিবীতে এইটা এখন ফ্যাশন, আমরাও সেটা মানে করার জন্য পাগল হয়ে উঠছি। সো এই যে আমাদের ইমিটেশন, আমাদের অন্যজনকে যে নকল করার যে প্রবৃত্তি, সেই যে নকল করার প্রবৃত্তিকে এখানে এলিয়ট হাইলাইট করেছে এই পোয়েমের কনটেক্সটে। খুবই ইম্পর্টেন্ট থিম, থিম অফ দ্য আইজ। There are no eyes here. Eyes is the symbol of the conscience. আগেই বলেছি, eyes help us to have some vision. দেখার দৃষ্টি দেয়। Eyes also help us in seeing dreams. স্বপ্ন দেখতে সাহায্য করে। যদি eyes না থাকে, if they do not appear in death's dream kingdom, there are no eyes. তার মানে আমাদের নিজেদের মধ্যে বিবেক, আমাদের নিজেদের দেখার ক্ষমতাটাই নেই। তার কথাই এটা এলিয়ট বলতে চেয়েছেন। সো এই যে ভেরিয়াস সিম্বলস, উইথ দ্য সিম্বল অফ দ্য স্ট্র, উইথ দ্য সিম্বল অফ দ্য উইন্ড, উইথ দ্য সিম্বল অফ দ্য আইজ, এগুলো দিজ আর রিভিলিং ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হলোম্যান। হলোম্যানের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স রিভিল হচ্ছে এটা থ্রু দিয়ে। খুবই ইম্পর্টেন্ট সিম্বল এই লাইনে হচ্ছে আরো এই কবিতার মধ্যে ব্রোকেন কলাম। ব্রোকেন কলাম কিসের সিম্বল দেখতে পাচ্ছ? ব্রোকেন কলাম। কলাম অ্যাকচুয়ালি সিভিলাইজেশনকে ধরে রাখে। কলাম গ্রিক মাইথোলজিতে বা গ্রিক কালচারে কলামের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। কলাম হচ্ছে এক ধরনের থাম বা স্তম্ভ গ্রিক আর্কিটেকচারে। কলাম মিনস ইটস, ইয়েস, হিয়ার ইট ইজ। এই যে দেখতে পাচ্ছ পুরনো পার্সিপলিস গ্রিক কালচার, বিরাট বড় বড় থাম, এটা অ্যাজ ইফ সভ্যতাকে ধরে রেখেছে। সভ্যতাকে ধরে রাখার একটা সিম্বল হচ্ছে কলাম। বিভিন্ন ধরনের কলাম হয়, বিভিন্ন টাইপের কলাম, আমি সেই ডিসকাশনে যাচ্ছি না। এই যে সানলাইট অন আ ব্রোকেন কলাম, ব্রোকেন কলাম কিসের সিম্বল? ব্রোকেন কলাম ইজ দ্য সিম্বল অফ দ্য ডেথ অফ দ্য সিভিলাইজেশন, অ্যাজ ইফ দ্য পিলার্স অফ দ্য সিভিলাইজেশন আর ক্রাম্বলিং। সভ্যতার যে ভিত্তিটা যার উপরে দাঁড়িয়ে রয়েছে কলাম, ফাউন্ডেশন স্টোন অফ দ্য সিভিলাইজেশন ইজ ক্রাম্বলিং, যেন ভেঙে পড়েছে। So the broken column might be a symbol for the decay of the European culture, ইউরোপীয় সংস্কৃতির যে ভেঙে পড়া। The column is closely associated, as we know, with the Greco-Roman culture, with the Greco-Roman architecture, and more broadly with the classical cultures, which were the foundation of the European civilization. Be it Aristotle, be it Plato, be it Socrates, the great Greek philosophers, যাদের ধারণা থেকে এই রেনেসাঁসের জন্ম হয়েছে, এই ধারণা থেকে এনলাইটেনমেন্ট বা আলোক প্রাপ্তির সময় জন্ম হয়েছে। সেই সময় আর নেই। মানুষ একটা ওয়ার মঙ্গারিং জাতিতে, একটা যুদ্ধকে ভালোবাসে এরকম একটা জাতিতে পরিণত হয়েছে। ফলে এই গ্রেকো রোমান কালচার, তার আর্কিটেকচার, তার যে ভ্যালিউজ, তার যে অ্যাক্সিওলজিক্যাল অ্যান্ড ইডিওলজিক্যাল ভ্যালিউজ, তার যে মূল্যবোধ, সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। The sunlight is a metaphor for the way that God's judgment feels in the underworld. Sunlight হচ্ছে God's judgment, ভগবানের যে জাজমেন্ট, সেটা খুব খারাপ হতে পারে। সো সানলাইট অন এ ব্রোকেন কলাম, অ্যাজ ইফ মানে ঈশ্বর তার সানলাইটকে ফেলে দেখছেন ইউরোপের ওপরে টর্চ লাইটের মতো। কি অবস্থা ইউরোপের! দ্য স্পিকার এন্ড দ্য হলোম্যান লিভ, হলোম্যান এবং তার অন্যান্য স্পিকাররা যারা কথা বলছে তারা বাঁচে। So here God as sunlight in the broken column simply throws light on the decline and the decay of the European culture instead of judging and shaping it. So decay of the European culture as if দেখছে প্রজেক্ট লাইট ফেলে যে কোনোভাবে উদ্ধার করা সম্ভব কিনা। র্যাটস কোট, ক্রো স্কিন, ক্রস টেপস একই লাইনের মধ্যে পরপর এসছে। এগুলো প্রত্যেকটাই সিম্বল। র্যাটস কোট কি সিম্বল আছে? ডিসগাইজকে, ডেলিভারেট ডিসগাইজ, যেগুলো পরে মানে উই ট্রাই, এলিয়টের কবিতার মধ্যে বারবার পাবে। কিন্তু ওয়ান ফেস ইজ ট্রাইং টু হাইড ইটসেলফ বিয়ন্ড দ্য মাস্ক, মাস্কের পিছনে একটা মুখ লুকোবার চেষ্টা করছে। মুখোশের কথা এলিয়ট বারবার বলে। প্রুফকের মধ্যে পেয়েছ, অন্যান্য কবিতায় পাবে। এই র্যাটস স্কিন, ক্রো স্কিন, এগুলো প্রত্যেকটাই সিম্বলাইজ করছে লুকোনোর, মানে মানে মানুষের নিজস্ব মুখকে লুকিয়ে পিছন দিকে নিজেকে হাইড করা। And at the same time, rat is also a carrier of the disease. The rat is an embodiment of the illness and the sickness. আমরা জানি রডেন্ট থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। সো আমরা র্যাট কোট পরে আছি মানে আমাদের থেকেও ওই রোগগুলোকে স্প্রেড করছে। এখানে রোগ বলতে কোনো ভাইরাল ইনফেকশন নয়, আমাদের মানুষের যে রোগ সেই রোগকে বোঝাচ্ছে। We are the carrier of the various vices and the diseases. কি বলছো?
বলতে গেলে কোন কোন রোগটাকে বলছে? মানুষের রোগ বলতেই যে হিংসা, দেশ, হানাহানি, মারপিট, দুটো যুদ্ধ, আর কি রোগ যাও বলো? ও আচ্ছা আচ্ছা, মানে মানসিক যে ইয়েগুলো সেটার কথা বলছে। হ্যাঁ, মানে এগুলো তো ঠিক মানসিক নয়, এগুলো শুধু মানসিক নয়, মানুষ মানে মানে দেখো, মানে মানে বেসিক্যালি মানে মানে আমরা ঠিক বলতে পারি না যে মানবিক কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিং হিউম্যান। ইটস ডিফিকাল্ট টু টেল। কারণ আমরাই মানুষ, আমরা যারা অন্য মানুষকে বাঁচাই, আমরাই মানুষ পৃথিবীতে একমাত্র যারা অন্য মানুষের প্রতি ইমোশন ফিল করি, অ্যানিমেলরা করে না। বাঘ বাঘকে খেয়ে ফেলে, সিংহ সিংহকে খেয়ে ফেলে, সিংহ সিংহে নিজের বাচ্চাকে খেয়ে ফেলে। ফলে মানবিক বলতে, হিউম্যানিস্ট বলতে আমরা কনভেনশনালি বুঝি যে একটা মানুষ আর একটা মানুষকে রক্ষা করবে, একটা মানুষ আর একটা মানুষের পেছনে দাঁড়াবে। কারণ আমরাই পৃথিবীর প্রথম সমাজবদ্ধ জীব, মানে যারা এত ফিটস অফ অলমোস্ট গ্রেট অ্যাচিভমেন্ট আমরা অ্যাচিভ করেছি, এই মানুষরা, আমরা আমরা হিউম্যান বিইংরা। ফলে আমাদের মাথায় রাখতে হবে যে এই মানুষই যে মানুষের পাশে দাঁড়ায়, সেই মানুষই যুদ্ধ করে, সেই মানুষই রেপ করে, সেই মানুষই মলেস্ট করে। ফলে টু বি হিউম্যান মানে কি অ্যাকচুয়ালি বলা খুব মুশকিল। আলেকজান্ডার পোপ বলেছিলেন, টু আর ইজ টু হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ভুল করা মানুষের কাজ, ক্ষমা করে দেওয়া ঈশ্বরের কাজ। মানুষ ক্ষমা করতে পারে না, ঈশ্বর ঐশ্বরিক, ক্ষমা করা ঐশ্বরিক। তো আমাদের এই ঘৃণা, দেশ এবং হিংসা ভরা পৃথিবীতে আমি সত্যি জানি না যে মানুষ হওয়ার ডেফিনেশন কি। ইটস ভেরি ডিফিকাল্ট টু টেল। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। আমি কয়েকদিন ধরে নার্কোস দেখছি, এবং কলম্বিয়ান ড্রাগ মাফিয়া, মেক্সিকান ড্রাগ লর্ডদের দেখছি। যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে পাবলো এসকোবারের কাহিনী। দিশা দেখেছে, বলছে একজন। রাইট রাইট স্যার বলছিলাম মানুষের ডেফিনেশনটা ওই স্যার মানুষ কথাটা মান আর হুঁশ থেকে আসে, মানে যার মধ্যে দুটোই আসে। বলে যে আমাদের কনসিয়েন্স এবং আমাদের যে হুঁশ, আমাদের কনসিয়াসনেস এখান থেকে এসে যদি না থাকে তাহলে হয়তো মানুষ বলবো না। কিন্তু তাহলে আমাদের এই প্রায় গোটা পৃথিবীতে 500 কোটি মানুষ, 600 কোটি মানুষ আছে, তার মধ্যে তো 300 কোটি মানুষকে মানুষ বলা যাবে না। সো যার কথা বলছিলাম যে কলম্বিয়ান ড্রাগ কার্টেল যে হাজার হাজার সাধারণ মানুষকে মেরে ফেলছে, প্রেসিডেন্টকে মেরে ফেলছে, সুপ্রিম কোর্টের জাজেদেরকে মেরে ফেলছে, শুধুমাত্র ড্রাগ কার্টেলকে রক্ষা করার জন্য। মানে এই যে মানে রাষ্ট্র এবং একজন ক্রিমিনাল, তার লড়াইয়ের মাঝে প্রচুর সাধারণ মানুষ মারা গেছে। সো এইভাবেই তো ক্রিমিনাল অপারেট করে, যে এত যে আমাদের চারিদিকে টেরোরিজম, বিভিন্ন ধরনের টেরোরিস্ট অর্গানাইজেশন কিভাবে মানে হাজার হাজার সাধারণ মানুষকে মারছে, যদি তারা সত্যি মানে ঈশ্বরের প্রেরিত দূত হয় এবং ঈশ্বরের পথ দিয়েই চলার চেষ্টা করে। কারণ এই ধরনের অনেক টেরোরিস্ট অর্গানাইজেশনই তো রিলিজিয়াসলি ফান্ডেড টেরোরিস্ট অর্গানাইজেশন। আল কায়দা বলো, যে কোনো ধরনের অনেক ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশন বলো, খ্রিস্টান টেরোরিস্ট অর্গানাইজেশন বলো, প্রত্যেকেই তো অনেক সময়ই মানে ফান্ডেড বাই দ্য গড মেন। তা সত্ত্বেও তারা তো মানে মানে মানুষের মতো কোনো কাজ করছে না, তার থেকে মনুষ্যতর জন্তুরা অনেক ভালো কাজ করছে। ফলে মানুষ যে কি, টু ডিফাইন হিউম্যান ইজ টু ডিফাই দ্য ডেফিনেশন, টু ডিফাই দ্য ডেফিনেশন, মানে ডেফিনেশনকে যেন রেজিস্ট করা, ডেফিনেশনের বাইরে যাওয়া। মানে মানুষের সংজ্ঞা দেওয়া প্রায় অসম্ভব। ফলে এই কনটেক্সটে আমি এটুকু বলতে পারি যে হলোম্যান এই যে ভেরিয়াস সিম্বলস অফ দ্য র্যাটস কোট, ক্রো স্কিন, এগুলোকে ইউজ করছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এই পিছনের দিকে লুকিয়ে পড়ার চেষ্টা। মানে মানুষ নিজের মুখোশ দিয়ে নিজের আসল আমিত্বকে অ্যাজ ইফ যেন শেষ করার চেষ্টা করছে। সো দিজ আর অল দ্য ভেরিয়াস সিম্বলস এন্ড দ্য থিমস। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একবার একটু বলে দিই। হ্যাঁ, কিছু বলছো? না না স্যার, আমি বলুন, ভুলে গেছি। আচ্ছা, বেশ, কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, এগুলো একটু বলে দিই, একটু খেয়াল রাখবে, রেকর্ডও থাকবে, রেকর্ডও শুনতে পাবে। আচ্ছা, হলোম্যান থেকে একটা মাস্টার আনসার যদি তৈরি করো খুব ভালো হয়, ডেলিনেটিং দ্য এন্টায়ার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য হলোম্যান। মাস্টার আনসার 10 মার্কসের জন্য হলোম্যান, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য হলোম্যান ইজ ইম্পর্টেন্ট। 10 নম্বরের জন্য 10 মার্কসের জন্য এছাড়াও পড়তে পারে হাউ এলিয়ট ইজ হ্যান্ডলিং দ্য থিম অফ দ্য কালচারাল ডিকে, দ্য ডিস্ট্রাকশন অফ দ্য হিউম্যান বিইং, যে মানব জাতির যে ধ্বংস,
এই কালচারাল ডিকে অ্যান্ড দ্য এমটিনেস, দ্য হলোনেস অফ দ্য হিউম্যান বিইং কে এলিয়ট কেমন ভাবে ডিল করছে সেটা যদি একটু দেখাবার চেষ্টা করো। এটাই বেসিক্যালি দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য এন্টায়ার পোয়েম। এই এমটিনেস অ্যান্ড দ্য কালচারাল ডিকে অ্যাজ পোর্ট্রেড ইন দ্য হলো ম্যান 10 নম্বরের কোয়েশ্চেনে আসতে পারে। এই দুটো মোটামুটি 10 নম্বর করলেই যথেষ্ট, কারণ আর কিছু এর বাইরে কিছু করার দরকার নেই। বরঞ্চ 5 নম্বরের কোয়েশ্চেন একটু বেশি করে টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। মিস্টার ক্রুজ হি ডেড আ পেনি ফর দ্য ওল্ড গাই। ওল্ড গাই কে? মিস্টার ক্রুজ কে? Mr. Cruz was a character in Joseph Conrad's novella Heart of Darkness, and Guy is referring to the Guy Fawkes, the person who conspires to blow up the entire British Parliament in the year 1600. তাদের কথা এপিগ্রাফে কেন এসছে? এপিগ্রাফ নিয়ে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে অ্যাবাউট দ্য মিনিংলেসনেস, কেন তাদের ভয়েসকে কোয়াইট এবং মিনিংলেস বলেছে, কারণ তাদের নিজস্ব কোনো সে নেই, নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ নেই। হু আর দ্য হলো ম্যান কোয়েশ্চেন আসতে পারে, কোটেশন দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, কোট করে। শেপ উইদাউট ফর্ম, শেড উইদাউট কালার, প্যারালাইজড ফোর্স, হোয়াই দ্য হলো ম্যান আর বিং কল্ড অ্যাজ প্যারালাইজড ফোর্স। আইজ, আইজ বলতে এখানে কি রেফার করা হয়েছে? দেয়ার আর নো আইজ হিয়ার, এখানে কি রেফার করা হয়েছে? আচ্ছা, খুবই প্রশ্ন আসতে পারে প্রিকলি পিয়ার কি? What is prickly pear? Prickly pear is a form of the cactus known as Opuntia. It's a genus belongs to the cactus family. Eliot here refers to the barren land. আমাদের এই পৃথিবীর যে barrenness তাকে এলিয়ট এখানে রেফার করছে। Prickly pear is suggestive of the ritual, our daily rituals তার পেছনে। আচ্ছা, in Death's other kingdom, what is Death's other kingdom? কাকে সাজেস্ট করছে? হেল কে সাজেস্ট করছে, ডেথের আদার কিংডম কে। কিভাবে করছে? কতগুলো রিভার স্টাইক্স এর কথা, টিউমিড রিভার বলতে কাকে রেফার করা হয়েছে? কোয়েশ্চেন করতে পারে। ফর দাইন ইজ দ্য কিংডম, ফ্রম হুইচ বিবলিক্যাল প্যাসেজ ইট ইজ বিং কোটেড বলতে হবে। ম্যাথিউ এক্সাক্ট চ্যাপ্টারের নাম বলতে হবে। দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস। অসংখ্যবার প্রশ্ন পড়ে এই শেষ 2 লাইন বা শেষ 4 লাইন কেন ইউজ করেছে, হোয়াই, দ্য কনটেক্সট অফ দ্য লাস্ট 4 লাইনস। এইখানেও প্রশ্ন পড়ে বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়েলিটি, বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্টস ফলস দ্য শ্যাডো। হোয়াট কাইন্ড অফ শ্যাডো, অর হ্যালো কেউ কোনো শব্দ করলে? আচ্ছা, হোয়াট টাইপ অফ শ্যাডো ইজ রেফারিং হিয়ার? এই শ্যাডোর মানেটা কি? ফাটলের মানেটা কি? কোথায় গিয়ে হিউম্যান বিইং এর শ্যাডোটা পড়ছে, কেন কাজটা করতে পারছে না? সো এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো হলো মেন থেকে পড়তে পারে। So these are all 5 marks and 2 marks question. 5 marks এবং 2 marks এর কোয়েশ্চেনের জন্য তোমাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, দয়া করে মঞ্জু জৈনের যে পিডিএফটা পাঠিয়েছি 8 পাতার পিডিএফ, প্রত্যেকটা লাইনের মানে দেওয়া আছে হলমেনে। দেখো লাইন 51, লাইন 55, 56 এটা মঞ্জু জৈনের অক্সফোর্ড কম্পেনিয়ন টু টিএস এলিয়ট থেকে নেওয়া হয়েছে, বড় বই। আমি সেখান থেকে হলমেন এবং প্রুফকের পোর্শনটা তোমাদেরকে পড়তে দিয়েছি। দেখো 5 নম্বরের প্রশ্ন কিন্তু এলিয়ট থেকে, 2 নম্বরের প্রশ্ন এলিয়ট থেকে প্রচুর পড়তে পারে। ডিটেল টেক্সট, এখানে কবিতাটা এলিয়টের খুবই ফেভারিট ফর দ্য এক্সামিনার্স, প্রচুর পড়তে পারে। ফলে তার এপিগ্রাফ এবং প্রত্যেকটা লাইনের মানে কিন্তু 5 মার্কস এবং 2 মার্কসের জন্য ভালো করে পড়তে হবে, বুঝতে পেরেছ? ফলে অনেক রেফারেন্স রয়েছে টু দান্তে, স্পেসিফিক্যালি দান্তেস ডিভাইন কমেডি, সেইগুলো একটু দেখে নিও। এটা মানে বললে লেকচারটা খুব জটিল হয়ে যাবে বলে আমি দান্তেতে যাইনি, কিন্তু এই ডেথস আদার কিংডম, দান্তে একটা বিখ্যাত বই লিখেছিলেন তার নাম ডিভাইন কমেডি। সেই ডিভাইন কমেডির 3টে সেকশন, একটা হচ্ছে ইনফার্নো, একটা হচ্ছে পুরগাটোরিও, একটা হচ্ছে প্যারাডিসো। ইনফার্নো মিনস হেল, পুরগাটোরিও মানে দ্য প্যাসেজ ওয়ে বিটুইন দ্য হেল অ্যান্ড দ্য হেভেন, এবং শেষটা হচ্ছে হেভেন। সো দান্তে বিশ্বাস করতে, দান্তে তার এই ডিভাইন কমেডি বলে যে তার বিখ্যাত ক্যানোনিক্যাল পোয়েমটা লিখেছিলেন অ্যাজ আ মানে হিস্টোরিক্যাল পোয়েম, যেখানে উনি বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ক্যারেক্টারের সঙ্গে কনভারসেশন করছেন। ইটস অ্যান এপিক পোয়েম অফ কোর্স, ডিভাইন কমেডি, সরি। এলিয়ট যেহেতু অরিজিনাল ইটালিয়ান পড়তে পারতেন, এলিয়ট তো নিজে বহু ল্যাঙ্গুয়েজ জানতেন। এই পোয়েমটা প্রথম লেখা হয় 1321 সালে, বহু আগে, ইটালিয়ান রেনেসাঁসের টাইমসের, দান্তে অ্যালিগিয়েরির লেখা। It's widely considered as one of the greatest work in Italian literature and one of the greatest in world literature also. Okay,
ইট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, ইনফার্নো, পার্গেটোরিও অ্যান্ড প্যারাডিসো, 3টে ভাগের কথা বলেছেন। এবং এই মানুষের যে জার্নি ক্যাথলিক ফিলোসফিতে, টমিস্ট ফিলোসফিতে, এই হেল থেকে হেভেনের দিকে, প্যারাডাইসের দিকে, এখানে দান্তে নিজে অ্যাজ ইফ নিজেকে একজন ইমাজিনারি ট্রাভেলার হিসেবে ইমাজিন করছেন, যে তিনি ট্রাভেল করছেন এই পথ দিয়ে এবং এগুলোকে দেখছেন হেলের মধ্যে কে কিরকম সাফার করছেন। তো এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু হলোমেনের মধ্যে রয়েছে। হলোমেনে কিন্তু টিএস এলিয়টের হলোমেনে আমরা এই হেলের মধ্যে একটা জার্নি করছি, দেখছি হলোমেনদের কি অবস্থা। সো দেয়ার ইজ আ গ্রেট কানেকশন বিটুইন ডিভাইন কমেডি অ্যান্ড হলোমেন। এই প্রশ্নটা পড়ার সম্ভাবনা কম, কিন্তু পড়তে পারে যে দান্তের ডিভাইন কমেডির ইনফ্লুয়েন্স কিরকম ভাবে রিফ্লেক্টেড হয়েছে। সো তার জন্য তোমাদের যেটা করতে হবে, একটু ভালো করে এই মঞ্জু জৈনের যে লেখাগুলো লাইন বাই লাইন অ্যানালিসিস, প্রত্যেকটা লাইন একটু ভালো করে দেখতে হবে। তারপরে কোনো প্রশ্ন থাকলে ডু কাম ব্যাক। আর এখনো তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে কারোর? শতাব্দী, অর্পিতা, প্রিয়া? বেশ না স্যার। বেশ বেশ, কারোর কোনো প্রশ্ন নেই, মোটামুটি বুঝতে পেরেছো? তাহলে আমি হ্যাঁ বেশ, আমি সবাইকে যারা শুরুর দিকে আসতে পারোনি তাদেরকে আরেকবার রিমাইন্ড করে দিই, ইন দ্য নেক্সট ক্লাস আই উইল মুভ টু মহাত্মা গান্ধীজ হিন্দ স্বরাজ, হুইচ ইজ এ ডিটেল টেক্সট। আমি আরো বলে দিই, যারা তোমরা রেগুলারলি ক্লাস করছো, একটু আমাকে একটা লিস্ট করে দাও যে আর কি ডিটেল টেক্সট বাকি আছে, মানে বাকি সমস্ত টিচাররা ধরেছে যেগুলো, আর আমি যেগুলো পড়িয়ে ফেলেছি অলরেডি, এগুলো বাদে কোন কোন ডিটেল টেক্সট তোমাদের দরকার খুব, সেটা একটু ছবি তুলে আমাকে পার্সোনালি একটু পাঠাও, ঠিক আছে? এইটা 2 নম্বর জিনিস করো। আর 3 নম্বর, সবাইকে একবার রিমাইন্ড করে দিই দ্যাট ইউনিভার্সিটি হ্যাজ extended the deadline of your form fill up after 25th of November, and university will also publish detailed modalities of these things, কেমন ভাবে তোমাদের এক্সামিনেশনটা ক্যালকুলেটেড হবে সেই বিষয়ে। তো আপাতত অবশ্যই পরীক্ষার কোনো সম্ভাবনা নেই, ফলে বেশি করে 5th সেমিস্টারটা ভালো করে পড়তে আরম্ভ করে দাও। কারণ আশা করছি ইউনিভার্সিটি কোনো ডিটেলড নোটিফিকেশন দেবে না যে তোমাদেরকে মানে 30 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রত্যেকটা পেপারে দিতে হবে, এটা আশা করছি দেবে না, কত জানলাম আর কি, ইউনিভার্সিটি দেবে না। তো আগের সেমিস্টার থেকেই তোমাদের 50% কাউন্টেড হবে, আর এই সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে কাউন্টেড হবে। যেহেতু তোমরা 4th সেমিস্টারে পড়ছো, যেহেতু 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার একেবারেই আইডেন্টিক্যাল ইন স্ট্রাকচার, ফলে 3rd সেমিস্টারে 3টে সিসি, এখানেও 3টে সিসি, 3rd সেমিস্টারে একটা জেনারিক ইলেকটিভ, এখানেও একটা জেনারিক ইলেকটিভ, 3rd সেমিস্টারে একটা এসএসসি, এখানেও একটা এসএসসি, ফলে ওই মার্কসটাই এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হবে 50 নম্বর, আর বাকি 50% হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ফলে আর কিছু তোমাদের করার নেই, ইট হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড। সো মানে লেটস সি কি হয়। ভালো করে 5th সেমিস্টার পড়ো, তোমাদের হাতে আর কেবলমাত্র 2টো সেমিস্টার হয়েছে ভালো করে মার্কস তোলার জন্য, এবং ভাগ্য ভালো থাকলে এরকম হতে পারে যে তোমাদের 5th সেমিস্টারের পরীক্ষা, যেটা হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে, কলেজে হতে পারে। ফলে ডু কনসেন্ট্রেট অন ইউর 5th সেমিস্টার এক্সামিনেশন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ভালো থেকো, কথা হচ্ছে, বাই।